এখন আমরা দেখবো হচ্ছে যে টিলেজ সম্পর্কে, কনসেপ্ট, অবজেক্টিভস অফ টিলেজ, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস টিলেজ। টিলেজ জিনিসটা আসলে খুবই সহজ, কিন্তু টিলেজ আসলে এবারে কোর্স আউটলাইনে অনেক বেশি পরিমাণে জিনিস দেওয়া আছে। তো টিলেজ সহজ আছে, বাট জিনিসটা যদি তুমি বুঝতে পারো আর একটু মাথায় রাখতে পারো, কিন্তু এবার আসলে অনেক জিনিসগুলো তোমার মাথায় রাখা লাগবে। তো ফার্স্ট হচ্ছে কনসেপ্ট। নর্মাল কনসেপ্টটা একটু তোমরা দেখে রাখবে যে টিলেজটা কখন আসছে মেইনলি। এই যে 18th সেঞ্চুরি। আর ফাদার অফ টিলেজ কাকে বলা হয়? ঠিক আছে, যে যে থ্রো টুল হু ইজ কনসিডার্ড as the father of টিলেজ, এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট। আর এটা 18th সেঞ্চুরিতে ইন্ট্রোডিউস হয়েছে। আর 20% অফ দ্য টোটাল যে রিকোয়ার্ড ফর হচ্ছে ক্রপ প্রোডাকশন ইজ ইউটিলাইজড ইন টিলেজ অপারেশন। আমাদের যে ক্রপ প্রোডাকশনের জন্য তোমার যতটুকু এনার্জি লাগে, এর মধ্যে 20%ই কি আমাদের টিলেজে দেওয়া হয়। তো টিলেজ জিনিসটা কি? এই যে টিলেজের ডেফিনেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা ডেফিনেশন তুমি একটু পড়ে রাখবা। তো টিলেজটা হচ্ছে টিলেজ ইজ দ্য ম্যানিপুলেশন অফ সয়েল টুলস এন্ড ইমপ্লিমেন্টস ফর লুজেনিং দ্য সারফেস crust to bearing about হচ্ছে favorable physical, chemical and biological conditions of the হচ্ছে soil for successful crop production। মানে এটা হচ্ছে ধরো যে একটা কি মাটি আছে, যে মাটির উপর আমরা হাল চাষ করে বলে না, হাল চাষ জিনিসটা হচ্ছে টিলেজ, ম্যানিপুলেশন অফ সয়েল। ধরো যে সয়েলটা একদম নর্মাল ওয়েতে আছে, হ্যাঁ, শান্তশিষ্ট সয়েল আছে, তুমি এখানে কি করবা? এখন কোন একটা যন্ত্রাংশ দিয়ে বা ইমপ্লিমেন্টস দিয়ে এটা ম্যানিপুলেশন করবা লুজেনিং করার জন্য, যে সারফেস যে ক্রাস্টটা আছে, সারফেস ক্রাস্টটা কি আমাদের হার্ড থাকে, এটা লুজ করার জন্য, যাতে এখানে তুমি কি একটা ফেভারেবল ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল কন্ডিশন, এই তিনটে শব্দ তোমার লেখা লাগবে, যে ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল কন্ডিশন ফর দ্য সয়েল ফর সাকসেসফুল ক্রপ প্রোডাকশন। ঠিক আছে, আমাদের তিনটা কন্ডিশন তোমার মেনটেন করা লাগবে, ফিজিক্যাল, কেমিক্যাল আর হচ্ছে কি বায়োলজিক্যাল। তো যে টিল্ট, টিল জিনিসটা কি, এটা অনেক ইম্পর্টেন্ট। যে টিল একটা হচ্ছে টিলেজ আর একটা হচ্ছে টিল্ট। হ্যাঁ, তো টিল্ট ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ সয়েল দ্যাট রেজাল্টস ফ্রম হচ্ছে টিলেজ। ঠিক আছে, এই যে ধরো আমরা যে মাটিটাকে কি টিলেজ করলাম, টিলেজ করার পরে মাটিটার মধ্যে একটা ফিজিক্যাল কন্ডিশন আসছে না বা একটা চেঞ্জেস আসছে না, এই জিনিসটা হচ্ছে যে টিল্ট। ঠিক আছে, তো টিল্টের সংজ্ঞাটা একটু ইম্পর্টেন্ট, টিল্ট সম্পর্কে একটু দেখে রাখবা। তো হচ্ছে দ্য নিড ফর এইমস অফ টিলেজার ভ্যারিয়েশন মেবি কি ইনক্লুড, যে গুড টিল অ্যাগ্রিগেটস গুলোর রেঞ্জ কতটুকু, 1 থেকে 6 মিলিমিটার, এটা কুইজের জন্য একটু দেখে যাই হোক। আর হচ্ছে আমাদের টিলেজের জন্য কি কি এম গুলা, দ্য প্রোডাকশন অফ ফেভারেবল কন্ডিশন, মডিফিকেশন অফ সয়েল এরেশন, ম্যানেজমেন্ট অফ উইডস। ঠিক আছে, এটা একটু একটু দেখে যাবে। তো অবজেক্টিভস অফ টিলেজটা ইম্পর্টেন্ট আমাদের রিটেনের জন্য। আমরা যে টিলেজটা করবো, টিলেজের অবজেক্টিভ কি, প্রত্যেকটা কাজের কিছু অবজেক্টিভ থাকে না, তো অবজেক্টিভ গুলো একটু পড়ে যাবে। ঠিক আছে, যে টু ব্রেক ইনসেক্ট এন্ড ডিজিজ সাইকেল। ধরো একটা মাটি এখানে আছে, হ্যাঁ, নর্মাল পড়ে আছে, তো এখানে অফকোর্স এখানে কি একটা ইনসেক্টের সাইকেল তৈরি হয়ে যাবে না, যখন তুমি টিলিশ করবে সেখানে কি একটা ব্রেকডাউন আসবে। আচ্ছা, মিনিমাইজ কি সয়েল এরোশন, টু ইনক্রিজ ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি। তারপরে কি রিমুভ দ্য হচ্ছে হার্ড প্যান। এই যে মাটির উপরে একটা হার্ড প্যান থাকে, ঠিক আছে, একদম মাটিটা শক্ত হয়ে যায়, হার্ড প্যানটাকে তুমি টিলেস দ্বারা ভাঙতে পারবা। তারপরে টু মডিফাই কি সয়েল টেম্পারেচার। দেখবে মাটির উপরে যখন এরকম শক্ত একটা লেয়ার হয়ে যায়, মাটিটা দেখা যায় একটু গরম বা টেম্পারেচার বেশি তোমার অ্যাবজর্ব করে, দেখা যাচ্ছে মাটিটা ফেটে গেছে, যখন তুমি টিলেস্ট করবা তখন ভেতরে যে মাটিগুলো তো উপরে চলে আসবে, তখন দেখবে মাটিটার কি টেম্পারেচারটা একটু কন্ট্রোলে চলে আসছে। তো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। তো এখান থেকে টোটাল 11টা পয়েন্ট আছে, অন্তত পরীক্ষা আসলে যাতে 5-6টা লিখতে পারো, অন্তত সবগুলো দেখে যাই। এখন টিলেজের অ্যাডভান্টেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট টিলেজের। হ্যাঁ, এখন এখানে 3 ধরনের অ্যাডভান্টেজ আছে, ফিজিক্যাল, কেমিক্যাল হচ্ছে বায়োলজিক্যাল। তিনও ধরনের অ্যাডভান্টেজ মুখস্থ করতে হবে সেটার জন্য। ঠিক আছে, কারণ তোমার হয়তো বলে দিবে অ্যাডভান্টেজ লিখো, তখন তোমার তিনোটাই লিখে লাগবে। যদি শুধু অ্যাডভান্টেজ উল্লেখ থাকে, তাহলে তিনোটা থেকে তোমার কয়েকটা করে লিখে দিতে পার। যদি বলে যে না, ফিজিক্যাল লিখো, কেমিক্যাল লিখো বা বায়োলজিক্যাল লিখো, তখন তো তুমি শুধু ইন্ডিভিজুয়াল গুলো লিখবা। তো ফিজিক্যাল গুলো কি কি একটু দেখে যাবে, যে কভার দ্য প্যাক সয়েল অ্যারাউন্ড, এনহ্যান্স সয়েল অ্যাবিলিটি, রিডিস্ট্রিবিউট সয়েল কনস্টিটিউয়েন্টস। ঠিক আছে, রিডিস্ট্রিবিউট করা, যেমন এখানে সয়েল গুলো ছিল, তো এখানে একটা কনস্টিটিউয়েন্ট অনেক বেশি ছিল, এখানে একটু কম ছিল, তো এগুলো কি কি, এখানে কিছু চলে আসবে, এখানে কিছু চলে আসবে, তো রিডিস্ট্রিবিউট হবে। কিপ দ্য সয়েল ইন গুড স্ট্রাকচারাল কন্ডিশন, ইনকর্পোরেট সয়েল রেসিডিউস। হ্যাঁ, যেমন গ্রিন ম্যানিউর। তো ইনকর্পোরেট গুলো কি হয়, যে অনেক সময় আমরা ধান ধরো কেটে ফেলতে, তো নিচে কিরকম ধানের গোড়া গুলো থাকে না, তো এরকম হচ্ছে অনেকগুলো দেখা গেছে কি রুট গুলো রয়ে গেছে, তো এগুলো ইনকর্পোরেট করে ফেলে মাটির মধ্যে। রিডিউস কি সয়েল এরোশন, ডিগ্রেডেশন, ডিপ্লেশন, চেঞ্জ দ্য সয়েল টেম্পারেচার অপটিমাম ফর কি সুইট জার্মিনেশন। তো এই যে ফিজিক্যাল যে প্রপার্টিস আমাদের কয়টা আছে অ্যাডভান্টেজ, 10টা, এগুলো একটু ভালোভাবে পড়বা। কেমিক্যাল অ্যাডভান্টেজ আছে মাত্র হচ্ছে 4টা, আর কি বায়োলজিক্যাল আছে মাত্র কয়টা, 7টা। এগুলো একটু ভালোভাবে দেখে যাইতে হবে। তো কেমিক্যাল কি, টিলেজ অ্যাক্সেলারেট দ্য উইদারিং অফ সয়েল। আমরা সয়েলে পড়ছিলাম না, উইদারিং অফ সয়েল, ওয়েদারিংটাকে কি অ্যাক্সেলেরেট করে। the availability of plant nutrients by promoting organic matter, it removes toxic gas। ধরো একটা মাটির মধ্যে কোনো একটা টক্সিক গ্যাস ছিল, তখন উপরে একটা হার্ড প্যান হয়ে যাওয়ার কারণে গ্যাসটা এখানে আটকা পড়ে গেছে, বের হতে পারতেছে না, যখন তুমি টিলেজ দিবা এই গ্যাসগুলো কি তখন বের হইতে পারবে। তো টিলেজ হেল্প কি রিক্লেমিং ট্রাভেল সয়েল। তো এই যে আমাদের ট্রাভেল সয়েল গুলো কি করে রিক্লেম করতে সাহায্য করে। বায়োলজিক্যাল যে অ্যাডভান্স গুলো আছে সেগুলো আমরা পড়বো, এই যে নিউট্রিয়েন্ট ডিস্ট্রিবিউশন, কন্ট্রোলিং সয়েল বোর্ন ইনসেক্ট পেস্ট, হচ্ছে ইট হেল্পস টু ক্রিয়েট আইডিয়াল এনভায়রনমেন্ট, him to stopland encourage and underground key development of storage roots and stems. It promotes the growth and activity of soil leveling flora and fauna. এই যে soil leveling flora and fauna মানে কি, সয়েলের মধ্যে যেসব
জীবের গাছপালা বেঁচে থাকে, ওগুলোর মধ্যে যে গ্রোথটা প্রমোট করে। ইট ক্রিয়েটস যে অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন ফর নেসেসারি ফিল্ড অপারেশন। তো এটা কি আমাদের টিএসটা কি করে যে ফিল্ড অপারেশনের জন্য একটা নেসেসারি কন্ডিশন বা অপটিমাম কন্ডিশন ক্রিয়েট করে দেয়। তো ডিসঅ্যাডভান্টেজ অফ টিলে তত বেশি আসে না, তারপরে একটু দেখে যাই, কারণ সবকিছুর একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু রিডিং দিয়ে যাই, ঠিক আছে? রিডিং রিডিং দিয়ে যাই হোক, মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ গুলো। তো হচ্ছে যে ইম্প্যাক্ট অফ টিলেজ অন গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট আছে রিটেনের জন্য, যে আমাদের হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কি কি ইম্প্যাক্টটা ফেলে। ইম্প্যাক্ট কার্বন ডাইঅক্সাইড ইজ নর্মালি স্টোরড ইন সয়েল, বাট দ্য প্রসেস অফ হচ্ছে যে কি টার্নিং ইট আপ রিলিজেস দিস নর্মাল ট্র্যাপ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য অ্যাটমসফিয়ার, ইনক্রিজিং গ্রিন হাউস গ্যাস ইমিশন। তো বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড গুলা কি করে, হচ্ছে অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড দেখা গেছে হয়তো কি আমাদের সয়েলের মধ্যে এই যে এরকম কি আটকা পড়ে আছে। এখন যখন তুমি টিলেজ করবে এই কার্বন ডাইঅক্সাইড গুলো কি বের হয়ে যায়, তখন দেখা গেছে আমাদের কি এই যে আমাদের এই অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে। তো এই যে গ্লোবাল ওয়ার্মিং এর উপর যে ইম্প্যাক্ট গুলো ফেলে, ইম্প্যাক্ট গুলো একটু রিডিং দিয়ে যায়, এটা নতুন অ্যাড করতে হবে। তো যে ফ্যাক্টরস এফেক্টিং টিলেজ, যত জায়গায় দেখবে যে কিছু ফ্যাক্টরস এফেক্টিং আছে, ফ্যাক্টরস থাকলেই পড়ে যাবে এগুলো, কারণ ফ্যাক্টরস গুলা যেহেতু তোমার হচ্ছে যে এখানে শুধুমাত্র হেডিংটা দিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে? তোমার লেখাটাও কম, মেন মেন জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে, স্যারের জন্য সুবিধা দেখাটা। তো হচ্ছে ফ্যাক্টরস থাকলে ফ্যাক্টরস গুলো এখানে সামনে আরো অনেকগুলো ফ্যাক্টরস এফেক্টিং আছে, ফ্যাক্টরস গুলো একটু দেখে যাবো। তো টিলেজ অপারেশনের জন্য ফ্যাক্টরস এফেক্টিং গুলো কি রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, সয়েল টাইপটা কি, ক্রপ টাইপ কি, টাইপ অফ ফার্মিং, ময়েশ্চার স্ট্যাটাস অফ সয়েল, হ্যাঁ, এক্সটেন্ড অফ হচ্ছে যে উইড ইনফেস্টেশন, ইরিগেশন নিডস, স্পেশাল নিডস এন্ড ইকোনমিক কন্ডিশন। তো এই সবগুলো হচ্ছে আমাদের হচ্ছে টিলেজ অপারেশনের উপর কিছু কিছু ফ্যাক্টর। সয়েল গুলোর টাইপ কি, তোমার হচ্ছে টাইপ কি টাইপে তুমি ফার্মিং করতে চাও, কি পরিমাণ ময়েশ্চারটা আছে, হেডিং গুলো একটু মাথায় রাখবে। তো ক্লাসিফিকেশন অফ টিলেজ, ক্লাসিফিকেশনটা তো একদম মাস্ট, হ্যাঁ, এখান থেকে একটা চার্ট দেওয়া আছে ক্লাসিফিকেশন, এটা পুরোটা মুখস্থ করতে হবে। তো টিলেজ হচ্ছে মেইনলি হচ্ছে তিনটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে অন সিজন, অফ সিজন, আর হচ্ছে মডার্ন টিলেজ, ঠিক আছে? আবার হচ্ছে যে অন সিজনের ধরো হচ্ছে আবার দুইটা আছে, একটা হচ্ছে প্রিপারেটরি টিলেজ কি, আর একটা হচ্ছে ইন্টার টিলেজ। অফ সিজনের আছে হচ্ছে চারটা: পোস্ট হারভেস্ট, সামার, উইন্টার, ফ্যালো। যে ফ্যালো টিলিসটা সম্পর্কে অনেক সময় হচ্ছে শর্ট নোট আসে, যে ফ্যালো টিলিসটা কি আমরা দেখবে সামনে গেলে পড়বে, একটা হচ্ছে ফারো, হ্যাঁ, তো এটা আছে আবার ফ্যালো। তো অনেকে কি করে প্যাশ লাগিয়ে ফেলে, মেবি হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ, দেখে এটা ফ্যালো না ফারো, তো এটা হচ্ছে ফ্যালোই। তো ফ্যালো টিলেসটাকে এটা একটু ভালোভাবে পড়বা শর্টে, শর্ট নোট হিসেবে। তো হচ্ছে মডার্ন টিলেজের মধ্যে আছে কি আমাদের জিরো টিলেজ আছে, মিনিমাম টিলেজ, এই দুইটার মধ্যে পড়তে হবে কি ডিফারেন্স, এই দুইটার মধ্যে ডিফারেন্স পড়তে হবে, যে জিরো টিলেজটা কি আর মিনিমাম টিলেজটা কি, আমরা সামনে গেলে একটু দেখবো, হ্যাঁ। তো এই দুইটা থেকে তোমরা একটু ডিফারেন্স চাইলে তোমার শিটের মধ্যে এরকম একটা চার্ট করে লিখে রাখবে, যে জিরো টিলেজ আর মিনিমাম টিলেজ, কারণ জিরো আর মিনিমাম দুটোটা কাছাকাছি জিনিস না, একটা হচ্ছে জিরো, একটা মিনিমাম। তো জিরো কোনটা, মিনিমাম কোনটা, এটা থেকে ডেফিনেশন, ডিফারেন্স, দুটোটা থেকে একটা চার্ট আকারে দেখে নেবা। তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের কি অন সিজন, অন সিজনের মধ্যে ছিল প্রিপারেটরি আর কি ইন্টারটিলেজ। তো ইন্টারটিলেজটা অনেক ইম্পর্টেন্ট আসে, যে ইন্টারটিলেজটা এক্সপ্লেন করে, যে ইন্টারটিলেজটা কি, ইন্টারটিলেজটা এক্সপ্লেন করা আসে অনেক সময়। যে প্রিপারেটরি টিলেজের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে প্রাইমারি টিলেজ, একটা হচ্ছে কি সেকেন্ডারি টিলেজ। তো সেকেন্ডারি টিলেজটা একটু বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসে ডেফিনেশন কি, এটার নেসেসিটি কি, এটার ফাংশন গুলো কি কি, হ্যাঁ। আর প্রাইমারি টিলেজ থেকে ডেফিনেশনটা একটু দেখে যাবে, যে প্রাইমারি টিলেজ কাকে বলে। এই যে অন সিজন টিলেজ, তো অন সিজন টিলেজ থেকে হচ্ছে যে আমাদের এই অন সিজন টিলেজ গুলো কি কি আছে এখানে, তো প্রিপারেটরি টিলেজ সম্পর্কে একটু দেখে যাবেন। দিস রিফার্স টু টিলেজ অপারেশন দ্যাট আর ডান টু প্রিপেয়ার দ্য ফিল্ড ফর রেজিং ক্রপ। তো প্রিপারেটরি জিনিসটা কি, যে অনেক সময় পিএল দেয় না, দেখবে তোমাদের ফাইনালি পিএল দিবে। তো প্রিপারেটরি লিভ দিবে, কেন দিবে, কারণ যাতে তুমি পড়ালেখা করতে পারো ফাইনালের জন্য। তো সেম ভাবে হচ্ছে যে ক্রপটা তুমি রেজ করবে, এটার জন্য তোমার কি একটা প্রিপারেটরি টিলেজ দিতে, দ্যাটস ইট। হচ্ছে ইন্টার টিলেজ জিনিসটা কি, ইন্টার টিলেজ হচ্ছে শ্যালো টিলেজ অপারেশন ডান ইন দ্য ফিল্ড আফটার সোয়িং অর প্ল্যান্টিং অর প্রায়র টু দ্য হারভেস্ট, ঠিক আছে? এখন ধরো তুমি এই যে কি সিড দিছো, সিড দিছো, আর হচ্ছে হারভেস্টিং এখনো করো নাই, হারভেস্টিং করবা সিড দেওয়ার পর থেকে। স্বাভাবিক তুমি আগে সিড দিছো, তারপরে এটা কি বড় হবে, তারপরে তুমি হারভেস্টিং করবে। এই যে সিড দেওয়া থেকে হারভেস্টিং করা পর্যন্ত এর মাঝখানে যতগুলো তুমি টিলেজ দিবা, সব হচ্ছে তোমার কিন্টার টিলেজ। তো এই যে তোমার টিলেস থেকে পড়ার জন্য সবচেয়ে বেস্ট উপায় যেটা আমি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে তুমি চাইলে এখানে ছোট করে লিখে রাখবে যে ইন্টার টিলেস জিনিসটা কি, প্রিপারেটরি টিলেস জিনিসটা কি, বাংলায় লিখো, ইংলিশে লেখো, তোমার জন্য কয়েকটা ওয়ার্ডে তুমি একটু শর্ট করে লিখে রাখবা। কারণ তুমি ভেতরে জিনিসটা পড়বা, ঠিক আছে, পড়ে জানবা যে জিনিসটা কি কিভাবে হয়। কারণ এত এত লেখা আছে এখানে, তুমি মুখস্থ রাখতে পারবে না পুরো শীট, এটা পসিবল না, ঠিক আছে? এখন তুমি কি করবে, ইন্টার টিলেস জিনিসটা কি সংক্ষেপে এখানে লিখে রাখবা দুই তিনটা লাইন দিয়ে। তাহলে তাহলে হবে কি, তোমার জন্য যখন তুমি রিভাইজ দিবা তোমার জন্য সুবিধা হবে। তিনটা টিলের জিনিসটা যদি তুমি এখন মনে রাখো যে হ্যাঁ কি আমার সোয়িং আর হচ্ছে হারভেস্টিং, এই দুইটার মাঝখানে যা আছে তাই হচ্ছে আমার ইন্টারটিল, দ্যাটস ইট। এখন তুমি বাকিটা তুমি লিখতে পারবে, এতটুকু ক্যাপাবিলিটি তোমার থাকা উচিত, যে হ্যাঁ আমি যদি এক দুইটা লাইন থেকে অন্তত আরো তিন চারটা লাইন না লিখতে পারি, তাহলে তো আসলে আর কিছু করার নেই, এটা দুঃখজনক।
হচ্ছে প্রাইমারি টিলেস। প্রাইমারি টিলেস থেকে আমরা বলছি যে অবজেক্টিভ গুলো কি কি, প্রাইমারি টিলেস অবজেক্টিভ গুলো একটু দেখে যাবো। তো অবজেক্টিভ হচ্ছে টু রিডিউস সয়েল স্ট্রেংথ, টু রিঅ্যারেঞ্জ সয়েল অ্যাগ্রিগেটস, টু কভার ক্রপ রেসিডিউস এন্ড বারি উইথ, টু কিল ইনসেক্টস এন্ড পেস্ট। তো অবজেক্টিভ গুলো একটু দেখে যাবো রিটেনের জন্য। আর হচ্ছে একটু ডেফিনেশনটা, সেকেন্ডারি টিলেসটা একটু ইম্পর্টেন্ট। সেকেন্ডারি টিলেস থেকে বলছিলাম এটা ডেফিনেশনটা লাগবে, এটা যে অবজেক্টিভ গুলো, ঠিক আছে, যেহেতু সেকেন্ডারি টিলেস অবজেক্টিভ গুলো একটু বেশি, অবজেক্টিভ গুলো পড়ে যেতে হবে। এই যে ডিস্ট্রয় গ্রাসেস এন্ড উইথ ইন দ্য ফিল্ড, কাট ক্রপ রেসিডিউস, তারপরে কনজার্ভ সয়েল ময়েশ্চার, প্রিপেয়ার রিজেস, রিডিউস সয়েল এরোশন। সয়েল এরোশন জিনিসটা কি? সয়েল এরোশন হচ্ছে আমরা এরোশন করছিলাম না, হচ্ছে সয়েল তোমার হচ্ছে যে ধুয়ে চলে গেছে, ঠিক আছে, সয়েল চলে বৃষ্টি পানির সাথে বা তুমি ইরিগেশন দিছো এর সাথে সয়েলটা চলে গেছে বাইরে বা সয়েলটা লস হয়ে গেছে, সয়েল এরোশন। কিন্তু সয়েল ইনফিল্ট্রেশন, সয়েল এরেশন, সয়েল এরেশন জিনিসটা কি? সয়েলের মধ্যে তো নিশ্চয়ই বায়ু চলাচল করতে হবে, নাহলে তো তোমার গাছটা বাঁচতে পারবে না। তাহলে এই জিনিসটা হচ্ছে সয়েল এরেশন। বা হচ্ছে মাটিতে যে জীব জন্তুগুলো আছে, ফ্লোরা এন্ড ফনার কথা আমরা পড়ছিলাম, ওগুলোর মধ্যে যদি প্রপার এরেশন না হয় তাহলে ওরা বাঁচতে পারবে না। such off-season tillage. So off-season tillage is tillage operation done for conditioning the soil suitability, not for immediately raising crops, but for the further coming, forthcoming main crop season আর কি called হচ্ছে off-season tillage. তো off-season tillage এর ডেফিনেশন একটু দেখে যাই। এটা হচ্ছে ধরো তুমি মানে কিছু টিলেজ আমরা কেন দিই, যে টিলেজ করছি, সিড দিব, গাছ এখান থেকে কি আমার ক্রপস হবে, ক্রপস আমি হারভেস্ট করবো, এটা আমার টার্গেট থাকে। এখন অফ সিজন টিলেজে তুমি টিলেজটা দাও ইমিডিয়েটলি রেজিং ক্রপস এর জন্য না, মানে সাথে সাথে তুমি ক্রপস এখানে দিবে না। কেন? তুমি ফার্দার আরেকটা তুমি সামনে তোমার একটা মেইন ক্রপ আসতেছে, ওটার জন্য তুমি কিছু একটা টিলেজ দিচ্ছ, যাতে তোমার মাটিটা কি প্রিপেয়ার থাকে। এই জিনিসটা হচ্ছে কি তোমার অফ সিজন টিলেজ। তার হচ্ছে পোস্ট হারভেস্ট টিলেজ। তো টিলেজ ডান ইমিডিয়েটলি আফটার হারভেস্টিং এ ক্রপ, ইফ দ্য সয়েল ইজ ইন দ্য সুইটেবল কন্ডিশন ইজ কল্ড পোস্ট হারভেস্ট টিলেজ। তো পোস্ট হারভেস্ট টিলেজটা কি? তুমি একটা ক্রপস লাগাইছো, এটা কি হারভেস্টিং করার পর পরই একটা টিলেজ দিয়ে দিছো, ঠিক আছে, যদি তোমার কি যে সুইটেবল কন্ডিশনে থাকে, সয়েলটা সুইটেবল কন্ডিশনে থাকে, তখন সেটা হচ্ছে কি তোমার পোস্ট হারভেস্ট টিলেজ। তো পোস্ট হারভেস্ট টিলেজের পারপাস গুলো একটু দেখে যাইও। পোস্ট হারভেস্ট টিলেজের পারপাস হচ্ছে টু রিমুভ স্টিপ stubble, ঠিক আছে, that হচ্ছে টু ইমপ্রুভ সয়েল ফিজিক্যাল কন্ডিশন, টু ব্রেক ক্লে প্যান্স and other soil barriers, to make the soil more receptive to রেইন ওয়াটার, ঠিক আছে। এই জিনিসটা কি, তো দেখবে যে একটা যদি প্লেন সয়েল থাকে আর একটা সয়েল ধরো একটু তুমি টিলেজ দিয়ে দিচ্ছ, ওটা দেখবে একটু বেশি পরিমাণে কি রেইন ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে। আর যে আমাদের স্টিপার স্টাবেল গুলো আছে, ঠিক আছে, সেগুলো রিমুভ করার জন্য, ফিজিক্যাল কন্ডিশনটা প্রপার করার জন্য, এটা হচ্ছে আমার পোস্টাল বেস, ঠিক আছে। So summer tillage. Summer tillage in tropical zones where the warm humid period is preceded by a hot summer. Intermittent rains can trigger with germination even when conditions aren't ideal for crops. Tillage operation done during the summer period. মেইন কথাটা হচ্ছে এই যে সামারের মধ্যে যে টিলেজটা তুমি দিছো, যে সামার পিরিয়ডে যে টিলেজটা দিছো সেটাই সামার টিলেজ, দ্যাটস শেষ। তারপর উইন্টার টিলেজ। উইন্টার টিলেজটা কি? যে টেম্পারেট রিজিয়নে হয়, ঠিক আছে, টেম্পারেট রিজিয়নে তোমার হচ্ছে কি যে সয়েল কন্ডিশন সুইটেবল ফর টিলেজ, প্লাউইং এন্ড হ্যারোইং ডান ডিউরিং উইন্টার। যদি প্লাউইং এন্ড হ্যারোইং আমরা সামনে গেলে পড়বো যে প্লাউইং কি হ্যারোইং কি। তো এই যে উইন্টার, উইন্টারের টাইমে যে আমরা প্লাউইং এর হ্যারোইং গুলা করবো সেগুলো কি আমার উইন্টার টিলেজ। তো এই যে পারপাস গুলো একটু দেখে যাইও। পারপাস গুলো অলমোস্ট সবগুলোরই সেম, যে ডিস্ট্রয় উইড, ফিজিক্যাল কন্ডিশন কি প্রিজার্ভ করা, ইমপ্রুভ করা, সয়েল রেসিডিউট কে ইনকর্পোরেট করা। দেখবে যে ঘুরে ফিরে এই জিনিসগুলোই আছে টিলেজের ক্ষেত্রে। তো তুমি যদি একটু কোরিলেট করে পড়তে পারো তোমার পড়াটা কমে যাবে। এই যে ফ্যালো টিলেজ, ফ্যালো টিলেজটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার, সরি, রিটেনের জন্য। হ্যাঁ, ফ্যালো টিলেজটা ইম্পর্টেন্ট হচ্ছে রিটেনের জন্য। So leveling arable land uncropped for a season or for a few various reasons is called fallow tillage, অর্থাৎ intentional need unfavorable weather or soil condition। এখন তুমি বলছো যে arable land গুলো আছে, ঠিক আছে, তুমি এই যে তোমার অ্যারাবেল যে ল্যান্ডটা আছে সেটাকে তুমি রেখে দিচ্ছ আনক্রপ, একটা সিজনের জন্য বা কয়েকটা সিজনের জন্য তুমি রেখে দিচ্ছ। এখন সেটা বিভিন্ন কারণে হইতে পারে। একটা হচ্ছে তোমার ইন্টেনশনাল নিড, কোনো একটা নিড ছিল এর জন্য, বা আনফেভারেবল ওয়েদার বা সয়েল কন্ডিশন ভালো না। এখন এটা হয়তো একটা চাষযোগ্য জমি ছিল, কিন্তু এটা তুমি কি করে দিছো, আনক্রপ রেখে দিছো। তো এই জিনিসটা হচ্ছে তোমার কি ফ্যালো টিলেজ। তো ফ্যালো টিলেজের এই যে পারপাস গুলো কি কি একটু দেখে যাবো, ফ্যালো টিলেজের পারপাস। তারপর হচ্ছে আমাদের টিলেজ অপারেশন, কনসেপ্ট অফ টিল, প্লাউ প্যান এন্ড কি ফারো। এখন টিলেজ অপারেশন গুলো কি কি হয়, হ্যাঁ, তো হচ্ছে আমাদের এই যে প্লাউইং আর হচ্ছে হ্যারোইং। তো প্লাউইং জিনিসটা কি আর হ্যারোইং জিনিসটা কি, দুটো হচ্ছে যে একটু রিটেনের জন্য ডেফিনেশন গুলো পড়ে যাবা। প্লাউইং আর হ্যারোইং কি? তো প্লাউইং হচ্ছে দ্য প্রসেস অফ ব্রেকিং, লুজেনিং এন্ড টার্নিং সয়েল ইন এগ্রিকালচারাল ফিল্ডস টু ফর্ম এ সুইটেবল কন্ডিশন ফর সিড সোইং ইজ কল্ড প্লাউইং অথবা কি প্লাউইং। তো প্লাউইং এর আবার দুইটা বানান আছে, দেখে যায় যেখানে একটা দিলে হয়ে যাবে। এটা হচ্ছে তোমার হচ্ছে যে ব্রেকিং, লুজেনিং, টার্নিং সয়েল, ঠিক আছে, এই জিনিসগুলাই তুমি হচ্ছে যে কি ফিল্ডস টু ফর্ম এ সুইটেবল কন্ডিশন অফ সিড সোইং। দেখবে যে আমরা কি একটা নর্মাল ল্যান্ডে গেলেই তুমি কি সিড দিতে পারবে না, সিড দেওয়ার আগে তোমাদেরকে হয়তো ইয়েতে এই ল্যাবে করাবে, প্লাইং করাবে। তো দেখতে পারবে তখন তো যে সিড দেওয়ার জন্য আগে তোমার প্লাইং করতে হবে। প্লাইং জিনিসটা কি হবে, যে আমরা মাটিটাকে ভাঙবো, একটু লুজেনিং করবো, টার্নিং করবো, ঠিক আছে, নিচে মাটিগুলো কিছুটা উপরে আনবো, এই জিনিসটা হচ্ছে আমাদের প্লাং। হচ্ছে হ্যারোইং জিনিসটা কি? হ্যারোইং ইজ এ ফর্ম অফ টিলিং, টিলিং অফেন ডান আফটার কি প্লাইং। হ্যারোইং জিনিসটা হচ্ছে যে এক প্রকারের তোমার টিলিং আর কি। এটা হচ্ছে কি করে, প্লাইং এর পরে। তো হ্যারোইং কমপ্লিমেন্টস প্লাইং বাই কি ফার্দার রিফাইনিং দ্য সিড বেড এন্ড প্রিপেয়ারিং ইট ফর সিডিং অর কি প্ল্যান্টিং।
তো হ্যারোইং জিনিসটা করা হয় কেন, প্লাইং এর পরে আরো একটু রিফাইন করার জন্য। এন্ড হচ্ছে যে ইন দ্য সিডবেড এন্ড প্রিপেয়ারিং ইট ফর সিডিং এন্ড কি প্ল্যান্টিং। তো সিডবেড জিনিসটা যদি দেখো তোমরা আমাদের হর্টিকালচার ফার্মে গেলে দেখবে এরকম সিডবেড বানানো হয়। তো সিডবেড এর মধ্যে এরকম হচ্ছে কি সিড গুলা দেওয়া হয়। তো এই যে সিডবেড বানানোর জন্য মেনলি হ্যারোইংটা করা হয়। তো সিডবেডের আবার হচ্ছে কিছু লেন্থ আছে, হ্যাঁ, 1 মিটার, 3 মিটার, 21 সেন্টিমিটার, এরকম সামনে গেলে তোমরা সিডবেড প্রিপারেশনও করবে। হচ্ছে কাল্টিভেটিং। তো কাল্টিভেটিং হচ্ছে কি, দা ওয়ার্ক অফ হচ্ছে অন সয়েল আফটার হচ্ছে সিডলিং প্ল্যান্টিং অন কি ট্রান্সপ্লান্টিং বিকাম এসেনশিয়াল ফর ভ্যারিয়াস পারপোজেস সাচ এস লুজেনিং soil surface first due to the deep surface rains of irrigation, weeding, thinning, hoeing, earthing up, mixing fertilizer and agrochemicals, and to bring a good physical condition of soil for the underground growth of the crop plants। তো এই যে জিনিসগুলো সবগুলোর আমরা কি বলি, কাল্টিভেটিং। এই যে অল দিস অপারেশন গুলো বলা হচ্ছে আমরা কাল্টিভেটিং। তো এই যে কি কি প্রকারের কাল্টিভেটর গুলো আছে, কি টাইপের কাল্টিভেটর গুলো, এগুলো একটু পড়তে পারো, কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। তো তোমার হয়তো বলবে যে এই শোবেল টাইপের মধ্যে কি কি আছে, ব্লেড টাইপের মধ্যে কি কি আছে, হ্যাঁ, তো হো টাইপের মধ্যে কোনটা আছে, খুরপি, হ্যান্ড স্পেড, হুইল হো, এগুলো আসে অনেক সময় কুইজের জন্য। তো কনসেপ্ট অফ টিল্ট, হ্যাঁ, তো টিল্টের কনসেপ্ট আমরা আগে বলছিলাম যে এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট টিল জিনিসটা কি। ইম্প্যাক্ট অফ হচ্ছে টিল অন ক্রপ প্রোডাকশন, এটা করতেই হবে যে ইম্প্যাক্ট গুলো কি কি, টিল থেকে যত কিছু আছে সব করতে হবে। তো ক্রপ প্রোডাকশন উপরে আমাদের এই যে টিলদের কি কি ইম্প্যাক্টটা পড়ে, যে ফ্রি মুভমেন্ট, ইট ফ্যাসিলিটিস দ্য ফ্রি মুভমেন্ট অফ এয়ার এন্ড ময়েশ্চার ইন দ্য সয়েল, ইমপ্রুভস ইটস ক্যাপাসিটি টু অ্যাবজর্ব রেইনফল। তাই না, যে আমাদের টিল, আমরা টিলেস দেওয়ার পরে মাটির যে অবস্থাটা, এই যে ধরো মাটিগুলো এরকম কি একদম ভেঙে গেছে, এগুলারে আমরা বলবো যে কি টিল। এখন এরা কি করবে, যে এখানে এখন ফাঁকা জায়গা আছে, এয়ার মুভমেন্ট হবে, ময়েশ্চারটা ভালো থাকবে, হ্যাঁ, রেনফলটা অ্যাবজর্ব করতে পারে, এগুলো হচ্ছে কি আমাদের টিল। তারপরে ফ্যাক্টরস বলছিলাম আগে যে যত রকমের ফ্যাক্টরস আছে সব ফ্যাক্টরস পড়তে হবে। তো ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিল কি, সয়েল টেক্সচার, স্বাভাবিক সয়েল টেক্সচারটা তো অবশ্যই কি এটার উপর একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অর্গানিক ম্যাটার কন্টেন্ট, হায়ার অর্গানিক ম্যাটার লেভেলস কন্ট্রিবিউট টু ইমপ্রুভ সয়েল স্ট্রাকচার। দেখবে আমাদের অর্গানিক ম্যাটার যত বেশি অ্যাগ্রোনমি পড়বে, দেখবে যে বারবার বলবে যে অর্গানিক ম্যাটার দেখ, অর্গানিক ম্যাটার দেখ। অর্গানিক ম্যাটার দিলে কি হবে, আমাদের সয়েলটার ইমপ্রুভমেন্ট হবে, স্ট্রাকচারটা হবে, হচ্ছে বেটার টিল্ট হবে, হচ্ছে টিলেস প্র্যাকটিসেস, তারপর এক্সেসিভ টিলেস ক্যান ডিস্টার্ব সয়েল স্ট্রাকচার এন্ড ডিগ্রেড হচ্ছে টিল। এখন দেখো যে কোনো কিছু এক্সেস হলে হচ্ছে খারাপ। এখন তুমি ধরো টিলের দরকার হচ্ছে যে, ধরো হচ্ছে 10 বার, তুমি টিলের দিয়ে দিচ্ছ হচ্ছে 50 বার, তাহলে তোমার কি হবে, টিলটা নষ্ট হয়ে যাবে, তাই না। হচ্ছে ক্রপ রোটেশন, রোটেটিং ডিফারেন্স ক্রপস ক্যান হেল্প হচ্ছে যে ইমপ্রুভ সয়েল। এখন বলে যে ধরো তুমি এক টাইপের ক্রপ বারবার লাগাচ্ছ, তো এখন ওই এক টাইপের ক্রপের রুটটা তো একটা লেভেল পর্যন্ত যাবে, ধরো এতটুকু যাচ্ছে, তো এই যে লেভেলে মাটির এক প্রকার নিউট্রিয়েন্টস আছে, তো এই লেভেল থেকে নিউট্রিয়েন্টস সব শেষ না, তাহলে এই যে নিচের নিউট্রিয়েন্টস গুলো রয়ে গেল, কিন্তু এতটুকু শেষ হয়ে গেছে। এখন তুমি যদি একবার লাগাইছো একটু উপরে রুট ছোট, একবার লাগাইছো একটু ডিপ রুটেড, আবার একটু লাগাইছো মিডিয়াম রুটেড, তাহলে কি হবে, তোমার মাটির এই যে নিউট্রিয়েন্টস গুলো ব্যালেন্স আকারে শেষ হবে। তো এই যে ক্রপ রোটেশন গুলো তোমার হচ্ছে প্রয়োজন কেন দরকার, এই যে নিউট্রিয়েন্ট সাইক্লিং, রুট সিস্টেম দরকার, ঠিক আছে, যে ইমপ্রুভ সয়েল হেলথ, এগুলোর জন্য হচ্ছে দরকার। তো কনসেপ্ট হচ্ছে প্লাউ প্যান। তো প্লাউ প্যান জিনিসটাকে একটু দেখতে হবে। তো প্লাউ প্যান রেফার্স টু হচ্ছে কম্প্যাক্ট লেয়ার অফ সয়েল দ্যাট টিপিক্যালি ফর্মস বিনিথ দ্য নর্মাল প্লাইং জোন। ঠিক আছে, এখন প্লাউ প্যান জিনিসটা হচ্ছে তোমার এই যে ধরো মাটি আছে, হ্যাঁ, তুমি এটার উপরে প্লাউইং করছো, এখন প্লাউইং করলে প্লাউইং এর পরে এরকম একটা হচ্ছে যে তোমার একটা এরকম একটা লেয়ার পড়ে যায়, বুঝতে পারছো, এরকম একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তো এই জিনিসটা তখন বলে কি প্লাউ প্যান, যে বলছে যে কি বিনিথ দা হচ্ছে নর্মাল প্লাউইং জোন। তো প্লাউ প্যানের সঙ্গে এটা একটু দেখে যাবা। হচ্ছে ইম্প্যাক্ট অফ প্লাউ প্যান ক্রপ প্রোডাকশন। তো ক্রপ প্রোডাকশনের কারণে হচ্ছে কি তোমার হচ্ছে প্লাউ প্যানের আবার হচ্ছে পজিটিভ নেগেটিভ দুই প্রকারের কি ইম্প্যাক্ট আছে। তো এই যে ইম্প্যাক্ট গুলো কি কি একটু দেখে যাইতে হবে আমাদের প্লাউ প্যানের ইম্প্যাক্ট। তো প্লাউ প্যানের কারণে দেখা যায় অনেক সময় হচ্ছে যে এরকম একটা লেয়ার পড়ে গেছে না, আমাদের রুটটা নিচে যাইতে পারে না, তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আবার হচ্ছে আবার দেখা যাচ্ছে যে এই যে রুটেড ক্রপস ইভেন ইন drought conditions, ঠিক আছে। হাউএভার প্লাউ প্যান ভ্যারিজ কানেক্টিভিটি টু অফ ওয়াটার, ফার্টিলাইজার, হিট, গ্যাস বিটুইন দ্য টপ সয়েল এন্ড সাব সয়েল। তো প্লাউ প্যানের অনেকগুলো তোমার ভালো আবার খারাপ দিকও আছে। তো এই যে যত পার্সেন্টেজ গুলো আছে পার্সেন্টেজ গুলো একটু দেখে যাবা, যে পার্সেন্টেজ গুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট। তো ফারো জিনিসটা কি, ফারো, ফারোর মধ্যে কয়েকটা জিনিস আছে। তো ফারো হচ্ছে লং ন্যারো ফ্রেঞ্চ ফর্ম বাই অ্যান ইমপ্লিমেন্ট ইন দ্য সয়েল ডিউরিং দ্য ফিল্ড অপারেশন অফ টিলেজ অপারেশন কল ফারো। তো ফারোর মধ্যে আছে ফারো স্লাইস, ফারো রিজ। এখান থেকে তোমরা একটা ছবি আছে যে ফারোস টাইপের, ঠিক আছে। তো এই যে এরকম এই জিনিসটা হচ্ছে কি তোমার ফারো। এখানে আবার আছে ফারোস টাইপ, তারপর আছে কি রিজ। এগুলো দেখলে তোমরা এই যে ছবি থেকে দেখে শিখতে পারবে জিনিসগুলো। তো এই ফারোর তিনটা জিনিস একটু দেখে যাবে, যে ফারো কি, ফারো স্লাইস কি, ফারো রিজ কি, আর ফারো টাইপ। আর চাইলে চিত্রটা দেখে যায়, যেহেতু চিত্রটা দিয়েই দিছে, অনেক সময় দেখা যায় যে পুরোটা ব্যাখ্যা করে দিবে, তখন সাথে চিত্রটা একটু দিয়ে দিলে স্যারের জন্য ভালো। টাইপস হচ্ছে টিলেস সিস্টেম। তো টিলেস সিস্টেমের কি কি টাইপস গুলো আছে, ঠিক আছে, এখন আমরা একটু দেখবো যে কনজারভেশন টিলেস। তো কনজারভেশন টিলেস এখানে আছে কি 30% অর মোর ক্রপ রেসিডিউস লেফট আফটার প্ল্যান্টিং। তো এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের কনজারভেশন টিলেসে কত পার্সেন্ট হচ্ছে তোমার ক্রপ রেসিডিউস থেকে যায়। তো এটা একটু দেখে যাবা কনজারভেশন টিলেসটা কি। Conservation tillage normally refers to the tillage system that do not invert the soil, which retain crop residues on the surface, and which optimize soil and water conservation। এখন বলছি কি এটা হচ্ছে তোমার হচ্ছে সয়েলটাকে ইনভার্ট করে না, কনজারভেশন বলে না, কনজারভেটিভ ফ্যামিলি বা হচ্ছে কনজারভেটিভ মাইন্ডেড,
তাই না? তো ওরকম জিনিসটাই আর কি, তোমার হচ্ছে সয়েলটাকে সে কি ইনভার্ট করে না, এরকম একটা হচ্ছে যে প্রসেস। সেটা হচ্ছে আমাদের কনজারভেশন টিলেজ। এখান থেকে যে পার্সেন্টেজ গুলো আছে পার্সেন্টেজ গুলো একটু দেখে যাই। তারপর একটা আছে কি, আমাদের এখানে হচ্ছে কনজারভেশন টিলেজের কিছু হচ্ছে প্রকারভেদ আছে। একটা হচ্ছে নো টিলেজ, রিস টিলেজ, আর হচ্ছে কি মাল্চ টিলেজ। তো নো টিলেজ মানে কি? নো টিলেজ হচ্ছে যে when the in which the soil is left undisturbed from হচ্ছে যে harvest to planting except for কি নিউট্রিয়েন্ট ইনজেকশন। এখন তোমার বলছে যে এমন একটা টিলেজ সিস্টেম যেখানে তোমার পুরা এই যে এই প্ল্যান্টটা এটাকে একদমই তুমি ডিস্টার্ব করবে না। ঠিক আছে, একদম হচ্ছে প্ল্যান্টিং থেকে তোমার যে হার্ভেস্টিং পর্যন্ত, ঠিক আছে, একদমই ডিস্টার্ব করবে না, শুধুমাত্র নিউট্রিয়েন্ট ইনজেকশন দিবে। মানে তুমি হয়তো শুধু ফার্টিলাইজার দিতে পারো, দ্যাটস ইট। এর বাইরে আর তুমি কোনো ধরনের ডিস্টার্ব করবে না, এটা হচ্ছে কি নো টিলেজ। আর রিচ টিলেজটা কি? দ্য সয়েল ইজ অলসো লেফট আনডিস্টার্ব ফ্রম হার্ভেস্ট টু প্ল্যান্টিং ফর নিউট্রিয়েন্ট ইনজেকশন, প্ল্যান্টিং ইজ কমপ্লিটেড ইন দ্য সিডবেড প্রিপারেশন অন কি ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকটা, এটা দেখছো আমাদের হচ্ছে কি নো টিলেজের মতোই। মাল্চ টিলেজ, দ্য সয়েল ইজ ডিস্টার্ব বিফোর হচ্ছে প্ল্যান্ট। এখন মাল্চ টিলেজ জিনিসটা একটু দেখে যাই। মাল্চ টিলেজটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস এটা অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস হয় যে মাল্চ টিলেজ কি। তো এটা হচ্ছে তোমার, তুমি এই যে কি করবা, ডিস্টার্ব করবা, কিন্তু সেটা কখন? প্ল্যান্টিং এর আগে। এই জিনিসটা কি আমাদের মাল্চ টিলেজ। তার সাথে আদার টিলেজ সিস্টেমে আমাদের কি কি আছে দেখো, রিডিউস টিলেজ। তো রিডিউস টিলেজে আমাদের কি হয়, এই যে 15 থেকে 30% ক্রপ রেসিডিউস থেকে যায়। এই পার্সেন্টেজ গুলো দেখে যাবে। কনভেনশনাল টিলেজ সিস্টেম, কনভেনশনাল টিলেজ সিস্টেমটা একটু দেখে দেখবে। কনভেনশনাল টিলেজ সম্পর্কে এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাডভান্টেজ গুলো কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে যাই, ঠিক আছে, কনজারভেশনের। তারপর হচ্ছে কনভেনশনাল। আর এখানে আর দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে কনজারভেশন, একটা হচ্ছে কনভেনশনাল। তো ক্রাইটেরিয়া গুলো কি কি, হ্যাঁ, কনজারভেশনের জন্য একটু ক্রাইটেরিয়া গুলো দেখে যাইও এডিটের জন্য। আমাদের যে কনজারভেশন টিলেজের ক্রাইটেরিয়া, প্রেজেন্স অফ ক্রপস রেসিডিউস, মাল্চ, এফেক্টিভ কনজারভেশন অফ সয়েল এন্ড ওয়াটার। তাহলে এখন আবার দেখো কনজারভেশনের মধ্যে আবার হচ্ছে কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, মিনিমাম টিলেজ, এই যে আগেই বলছিলাম যে মিনিমাম টিলেজ আর হচ্ছে কি জিরো টিলেজ, এই দুইটার মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট। মিনিমাম আর জিরো টিলেজ কাকে বলে, এই দুইটার মধ্যে তোমার হচ্ছে যে ডিফারেন্সটা এরকম একটা চার্ট আকারে বানাই রেখে দিও, যে মিনিমাম টিলেজ কোনটা, জিরো টিলেজ কি। তো মিনিমাম টিলেজ এর মধ্যে আবার কি কি আছে দেখো, রোজ অন টিলেজ, প্লাউ প্ল্যান্ট টিলেজ, হুইল ট্র্যাকিং প্ল্যান্টিং। হ্যাঁ, তো মিনিমাম টিলেজের অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি। এখন দেখো মিনিমাম টিলেজে আমাদের কস্ট, লেবার, টাইম এগুলো অনেক কম লাগে, সয়েল কম্প্যাকশন কম হয়, সয়েল স্ট্রাকচার ডিস্ট্রয় হয় না, এগুলো আর কি। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো, সয়েল জার্মিনেশনটা হচ্ছে কম, আর হচ্ছে নাইট্রোজেন টু বি অ্যাডেড, নোডিউল ইজ এফেক্টেড। আর জিরো টিলেজ, তো জিরো টিলেজ ইজ অ্যান এক্সট্রিম ফর্ম অফ মিনিমাম টিলেজ। যে মিনিমাম টিলেজ আর জিরো টিলেজের কাছাকাছি, তো জাস্ট মিনিমাম টিলেজের এক্সট্রিম যে ফর্মটা সেটা হচ্ছে আমার কি, জিরো টিলেজ। তো এখানে কাছাকাছি একটু ব্যাখ্যাটা দেখে নিও। তো জিরো টিলেজের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে এগুলো একটু দেখে যাওয়া তোমাদের রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। স্পেশাল পারপাস টিলেজের মধ্যে আছে স্টাবল মাল্চ টিলেজ, the soil is protected at all times either by growing a crop or even by leaving the crop species on the surface। এই যে এখানে কি বলছে আমাদের, স্টাবল মাল্চ টিলেজ দেখছি যে আমরা করছিলাম না মাল্চ টিলেজ। মাল্চ টিলেজ দেখছে যে ক্রপস গুলারে মাটির উপরে ফেলে রাখছে। ফেললে কি হবে দেখো, এখন এই যে সূর্যের আলো আসুক, বৃষ্টি পানি আসুক, যে কোনো ধরনের বাধা বিপত্তি আসুক, সব এগুলোর উপর দিয়ে যাবে, মাটিতে এসে এফেক্টেড করে না। এটাই বলছে আর কি, সয়েলটাকে কি আমরা ক্রপ ফেলে প্রোটেক্ট করি। তো সাবসয়েলিং টিলেজ, সাবসয়েলিং টিলেজ একটু দেখে যাবে। সাবসয়েলিং টিলেজ ইজ ব্রেক দ্য হার্ড প্যান উইদাউট ইনভার্সন এন্ড উইথ লেস ডিস্টারবেন্স অফ টপ সয়েল। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যে এই যে হার্ড প্যানটা আছে, মাটির উপর যে হার্ড প্যানটা আছে, এটাকে আমরা শুধু ভেঙে দিব, হ্যাঁ, উইদাউট ইনভার্সন। এখন হচ্ছে আমরা মিনিমাম টিলেজ গুলোতে কি দেখি, মানে ম্যাক্সিমাম টিলেজ গুলোতে দেখবো যে টিলেজের যে সয়েল গুলোর ইনভার্সন হয়, কিন্তু হার্ড প্যানটা তো ভাঙে প্লাস ইনভার্সন হয়, কিন্তু সাবসয়েলিং টিলেজে শুধুমাত্র এই যে উপরের যে প্যানটা এটাকে ভাঙবো, আর হচ্ছে আমাদের যে লেস ডিস্টারবেন্স হবে টপ সয়েলে। তো যে প্যান্স গুলা কে কত সেন্টিমিটার থাকে এটা, আর অ্যাডভান্টেজ গুলো একটু দেখতে হবে। তো কন্ট্রাক্ট টিলেজ, তো কন্ট্রাক্ট টিলেজ আসলে আমরা এই ছবিটা আসলে দেখছি কিন্তু কখনো ওইভাবে জানতাম না কি যেটা কন্ট্রাক্ট টিলেজ, জানি না। দ্যাট রিফার্স টু দ্য টিলেজ অফ দ্য ল্যান্ড অ্যালং হচ্ছে কন্ট্রাক্ট অর লাইন্স অফ ইউনিফর্ম মিলিমিটার ইন অর্ডার টু রিডিউস সয়েল এরোশন। ঠিক আছে, টিলেজ অপারেশন ক্যান বি ডান অন দ্য কন্ট্রাক্ট বাট ইট ইজ ইউজুয়ালি মোর ডিফিকাল্ট বিকজ দেয়ার ইজ নো পার্মানেন্ট মার্কিং টু হচ্ছে ফলো। এখন কন্ট্রাক্ট টিলেজ হচ্ছে মেনলি হচ্ছে আমাদের স্লোপিং ল্যান্ড গুলা যেগুলো আছে ওগুলোতে যে কন্ট্রাক্ট টিলেজ করা হয় আর কি। এই যে 5 থেকে যদি 12% স্লোপ থাকে, 5 থেকে 12% স্লোপ থাকলে তখন তুমি হচ্ছে কি কন্ট্রাক্ট টিলেজ ওখানে করতে পারো। কন্ট্রাক্ট টিলেজের চিত্রটা একটু দেখে যাই, এটা হচ্ছে জোন অথবা স্ট্রাইপ টিলেজ। হ্যাঁ, তো যে স্ট্রাইপ টিলেজ জিনিসটা কি একটু দেখবা, যে স্ট্রাইপ টিলেজ, তো জোন অফ স্ট্রাইপ টিলেজ ইজ স্পেসিফিক ফর্ম অফ ডিপ টিলেজ ইন হুইচ অনলি ন্যারো স্ট্রাইপস আর হচ্ছে টিল। ঠিক আছে, এরকম হচ্ছে কি ন্যারো, যে এরকম ন্যারো এই স্ট্রাইপ গুলারে কি টিলেজ করে। দেখছি যে মাঝখানের জায়গাটা কিন্তু এই যে রয়ে গেছে ফাঁকা, এটাতে কিন্তু আমরা টিলেজ করি না, শুধুমাত্র এই ন্যারো যে আমাদের স্ট্রাইপটা আছে এটাকে টিলেজ করছি, এটা হচ্ছে কি আমাদের স্ট্রাইপ টিলেজ। রিজ টিলেজ হয় হচ্ছে ফার্মার বিল রিজেস ফর কি রেস বেড। এই যে হচ্ছে রিস টিলেজে কি করে দেখতে, রিস তৈরি করে ফার্মার, এই যে এরকম হচ্ছে রিস তৈরি করে ফেলে, এটা হচ্ছে আমাদের রিস টিলেজ। আচ্ছা, লেভেলিং টিলেজ, তো লেভেলিং টিলেজ হচ্ছে অ্যারেবল ফিল্ড রিকোয়ার্স ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার হচ্ছে প্ল্যান্ট নিউট্রিয়েন্টস ফর ইউনিফর্ম ক্রপ গ্রোথ।
দিস ইজ অ্যাচিভড when the field fairly level। এখন হচ্ছে লেভেলিং টিলেস হচ্ছে কি, ধরো একদম তুমি যদি এই যে ফিল্ডটাকে এরকম লেভেল করে ফেলছো, তাহলে কি হবে, পানি দিছো সব জায়গায় সেম ভাবে যাবে, কিন্তু হয়তো এখানে উঁচু, এখানে একটু নিচু, আবার এখানে একটু উঁচু, এরকম থাকলে কি তোমার হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশনটা হবে, হবে না। তো এই জিনিসটা ঠিক আমাদের লেভেলিং টিলেজ। যে ব্লাইন্ড টিলেজ, ব্লাইন্ড টিলেজটা একটু ইম্পর্টেন্ট আছে। যে ব্লাইন্ড টিলেজ জিনিসটা কি রিটার্ন হচ্ছে, ইট রিফার্স টু দ্য টিলেজ ডান আফটার সিডিং অর প্ল্যান্টিং দ্য ক্রপ, ঠিক আছে, ইদার এট দ্য প্রি ইমার্জেন্ট স্টেজ of the crop stage or while they are in the early stages of growth, so that the crop plants do not get damaged but extra plants and broad leaved weeds are কি uprooted। তো ব্লাইন্ড টিলেজটা হচ্ছে কি, হয়তো তুমি একদম কি করবা, সাথে সাথে সিডলিং অথবা কি প্ল্যান্টিং, ঠিক আছে, সিডলিং অথবা প্ল্যান্টিং করার সাথে সাথে তুমি টিলেসটা করে ফেলবা, অথবা কি প্রি ইমার্জেন্ট স্টেজ অফ দ্য ক্রপ, একদম আমাদের কিছু স্টেজ থাকে ক্রপে, ঠিক আছে, তো একদম তুমি আর্লি স্টেজে কি তোমার সে টিলেসটা করে ফেলবা। এখন এমন ভাবে করবা যে তোমার সে প্ল্যান্ট গুলা যেগুলো আছে, সেটা কোথায় কোথায় করে, যে ব্লাইন্ড টিলেসটা এক্সাম্পল গুলো একটু দেখে রাখবা। ব্লাইন্ড টিলেসটা করে সুগার কোন আর কি, সুগার কেন আর পটেটো, এটা তো আমরা ব্লাইন্ড টিলেস করি, এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট। সেখানে করে এমন ভাবে যাতে তোমার কি প্ল্যান্টটা ড্যামেজ না হয়। আর যে এক্সট্রা, কিন্তু প্ল্যান্ট ড্যামেজ হবে না ঠিক আছে, কিন্তু তোমার যে এক্সট্রা প্ল্যান্ট আছে, আবার যে যে উইড গুলো আছে, সেগুলো কিন্তু ঠিকই আপটুডেট হবে। তো এটা হচ্ছে তোমার কি ব্লাইন্ড টিলেজ। আর্লি স্টেজে যদি করে, অথবা কি একদম সিডলিং আর প্ল্যান্টিং এর পর পরে যদি করে ফেলে, তাহলে সেটা কি আমার ব্লাইন্ড টিলেজ। তো ক্লিন টিলেজ জিনিসটা কি, দেখো, ক্লিন টিলেজ ওয়ার্কিং অন দা সয়েল অফ দ্য কি এন্টার বিং সাচ এ নো লিভিং প্ল্যান্ট ইজ লেফট আনডিস্টার্ব, ঠিক আছে। এবং ক্লিন টিলেজ হচ্ছে একদম এক্সট্রিম লেভেলের হচ্ছে তোমার টিলেজ। এমন ভাবে তুমি টিলেজ করবে যে আর কোনো লিভিং প্ল্যান্ট এখানে থাকতে পারবে না, ধরো উইড, প্রপার প্ল্যান যা আছে, ক্রপ রেসিডিউ সবগুলো তুমি ডিস্টার্ব ডিস্টার্ব করে ফেলবে, এটা হচ্ছে ক্লিন টিলেজ। আর ওয়েট টিলেজ, দ্য টিলেজ অফ দ্যাট ইজ ডান ইন এ ল্যান্ড উইথ স্ট্যান্ডিং ওয়াটার ইজ কল্ড ওয়েট টিলেজ। তো যে স্ট্যান্ডিং ওয়াটার দিয়ে তুমি যে টিলেজটা করো, এটাকে ওয়েট টিলেজ বলে। তো ওই টিলেজ আরেকটা নাম কি, পুডলিং। তো পুডলিংটা একটু দেখে যাই, পাডলিং। আচ্ছা, ড্রাই টিলেজ, ড্রাই টিলেজ ইজ দ্য কি প্র্যাকটিস ফর ক্রপ দ্যাট আর সোন আর প্ল্যান্টেড ইন ড্রাই ল্যান্ড কন্ডিশন হ্যাভিং সাফিসিয়েন্ট ময়েশ্চার ফর জার্মিনেশন অফ সিড। এখন ড্রাই টিলেজটা হচ্ছে কি, তুমি এবার একটা ল্যান্ডে করবা যেখানে যে মাটিটার মধ্যে অলরেডি কিছু তোমার সাফিসিয়েন্ট ময়েশ্চার আছে। সাফিসিয়েন্ট ময়েশ্চার না থাকলে কিন্তু আবার হচ্ছে যে সিডের জার্মিনেশনটা হবে না, বুঝতে পারছো, সাফিসিয়েন্ট ময়েশ্চারটা আছে অলরেডি। তো ডাইটিল ইজ ডান ইন দ্য সয়েল হ্যাভিং সাফিসিয়েন্ট ময়েশ্চার। এই যে দেখো কতটুকু ময়েশ্চার থাকা লাগবে, 21 থেকে 23%, এটা একটু মাথায় রাখবা কুইজের জন্য। হচ্ছে রোটারি টিলেস, রোটারি টিলেস হচ্ছে টিলেস অপারেশন এমপ্লয়িং রোটারি অ্যাকশন অফ দ্য টুল টু কাট ব্রেক অর কি মিক্স দ্য সয়েল ইজ কল্ড রোটারি টিলেস। তো তোমরা রোটারি প্লাউ সামনে আসতে গেলে পড়বা তখন, তো রোটারি প্লাউ গুলো দিয়ে মেনলি এগুলো করা কিন্তু যে এই যে এমপ্লয়িং রোটারি অ্যাকশন, এরকম বারবার বারবার হচ্ছে ঘুরে, ঠিক আছে, এরকম বারবার হচ্ছে ঘুরে রোটারি অ্যাকশন গুলো করে কি কাট ব্রেক এন্ড মিক্স দা সয়েল। হচ্ছে ডেপথ অফ হচ্ছে প্লাইং, তো আমাদের প্লাইং এর যে ডেপথ গুলো আছে, ঠিক আছে, যে দ্য ডিজারেবল ডেপথ কত, 12 থেকে 20 সেন্টিমিটার, এগুলো হচ্ছে কুইজের জন্য ইম্পর্টেন্ট, 12 থেকে 20 সেন্টিমিটার। দ্য ডেপথ প্লাইং ইজ 10 to 20 সেন্টিমিটার ফর হচ্ছে শ্যালো, আর 15 থেকে 30 সেন্টিমিটার কি ডিপ রুটেড ক্রপ। তো শ্যালো রুটেড যে ক্রপ গুলো, ওগুলোর জন্য প্ল্যান করতে হবে কত, 10 থেকে 20 সেন্টিমিটার, আর ডিপ রুটেড এর জন্য কত, 15 থেকে 30 সেন্টিমিটার। তো এই পার্টটা হচ্ছে কুইজের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে যে কোনো একটা আসবে মার্কেট। এতটুকুই ছিল আমাদের টিলেজ।